परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण आमार अनंतकोटी भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरणेও आमार अनंतकोटी भक्तिपूर्ण प्रणाम। जे सकल दादा ओ मायेरा आमार এই ভিডিওটি দেখছেন, শুনছেন, অনুভব করছেন, সকলের যথাস্থানে আমার প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধাপূর্ণ প্রণাম সহ রানন্দিত জয় গুরু। आशा करी सकले भालो आছেন এবং সকলের সর্বাঙ্গীন উন্নতির জন্য परम पितार রাঙারাতুল চরণে প্রার্থনা জানাই। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটিতে মুখ্য আলোচনার বিষয় হবে যে আজকাল অনেক স্ত্রী বা নারী আছেন যারা মাতৃত্বকে তাচ্ছিল্য মনে করে, মা হওয়াটা পছন্দ করে না। আবার অনেক জায়গায় আছে এই মাতৃত্বকে খণ্ডন করবার জন্য, বর্জিত করবার জন্য ওভারিওটমি করছে। নারী পুরুষের সম্পর্কটা কেমন? নারী ও পুরুষের মিলন কি শুধুমাত্র প্রজননের জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে? এই সকল বিষয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। আমাদের বিদেশি মহামনীষীগণ কি বলেছেন এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরব এবং তারপর তার উপরে কিছুটা আলোকপাত করব। তো আসুন আর দেরি না করে আলোচনায় যাওয়া যাক। তো সকলকে আমার একটাই অনুরোধ, যারা দেখছেন শুনছেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কে কোথা থেকে দেখছেন জানালে আমি উপকৃত হব, ভালো লাগবে, আনন্দ লাগবে। যা হোক, তাহলে পাঠের দিকে এগোনো যাক। ফ্রেডারিক হ্যারিসন বলছেন, একজন বিদেশি মহামনীষী, তিনি বলছেন, শরীরে মনে ভাবে চরিত্রে নারী ও নর পৃথক। প্রকৃতির বিবর্তনের লক্ষ্যই এই বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলা, তাহাকে ধ্বংস করা নয়। কৃত্রিমতার আশ্রয় গ্রহণ করিয়া দুইটিকে এক করিয়া তোলা নহে। নর ও নারীর মধ্যে পার্থক্য আছে, তাই বলিয়া কেহ কাহারও চেয়ে শ্রেষ্ঠ বা হীন নহে। স্বামী হওয়া ভালো না স্ত্রী হওয়া ভালো, মা হওয়া ভালো না কাহারও না ছেলে হওয়া ভালো, এই সমস্ত অলস অর্থহীন প্রশ্নের কে উত্তর দিতে পারে? সবটা নির্ভর করে কে কিরূপভাবে তার নিজত্বকে বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখিয়া ও বিকশিত করিয়া তার উচ্চতর আদর্শের দিকে পৌঁছাতে পারে তাহারই উপর। এরপর জিএস হল বলছেন, নারীর জীবন মাতৃত্বে কেন্দ্রীভূত, নারী জাতির নিয়ন্ত্রী। নারীর সমস্ত সহজাত সংস্কার ও প্রবৃত্তি জ্ঞাত বা অজ্ঞাতসারে তাহাকে সেই দিকেই চালিত করে। তাই রাসেলও জাতির দিক দিয়া ইহার সত্যতা ও সার্থকতা স্বীকার করেছেন। বি রাসেল এই কথা বলছেন। হ্যাভলিক এলিস কি বলছেন, প্রকৃতি নারীকে এমনভাবেই সৃষ্টি করিয়াছে যাহাতে তার সৃষ্টিকারিণী শক্তি এবং প্রাণের ঐকান্তিক আকাঙ্ক্ষা প্রধানত সন্তান গঠনের কেন্দ্রীভূত। যতদিন নারী নারী ইহা এইরূপই হইতে বাধ্য। তাহলে এখানে আমরা এই উক্তিগুলির থেকে আমরা জানতে পারছি যে নরনারীর প্রকৃতি পৃথক, যে যার স্থানে যে যার বৈশিষ্ট্যে সে শ্রেষ্ঠ। তাই কে শ্রেষ্ঠ কে হীন এ নিয়ে আলোচনা করা অলসতার পরিচয় বা নিরর্থক, এই কথাটাই বলতে চাইছেন। এর ভিতর আরেকটি কথা বলছেন যে আসল কথা হলো যে যার নিজত্বকে বা বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে উচ্চতর আদর্শকে, তার উচ্চতর আদর্শের কাছে পৌঁছানোই হচ্ছে মূল উদ্দেশ্য। নরনারীর প্রত্যেকেরই এটাই উদ্দেশ্য। তাই এই কথা বলছেন। আবার বিএস রাসেলও বলছেন, নারীর
জীবন মাতৃত্বে কেন্দ্রীভূত, অর্থাৎ মা হওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই নারী জাতি হচ্ছে সবকিছুর নিয়ন্ত্রী। তার সহজাত সংস্কারগুলিই এই কার্যের জন্য। আবার হ্যাভলিকেলিস বলছেন যে প্রকৃতির সৃষ্টি হয়েছে যে সৃষ্টি করার শক্তি নিয়ে, তাই তার ঐকান্তিক আকাঙ্ক্ষা সেটাই হওয়া উচিত, আর ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তার প্রকৃতি যা তাই করতে হবে, তার উল্টো করলে অসুবিধা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বিষয়ে কি বলছেন? শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, নারী ও পুরুষের নর্মাল রিলেশনটা কি, এই সম্বন্ধের পরিণতি কোথায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, নরের বৃত্তিগুলি যে নারীতে পরিবর্তিত হয়, অর্থাৎ যে নরের বৃত্তিগুলি লইয়া সন্তুষ্ট, পুষ্ট ও সম্বর্ধনের যত্নবতী, সেই নরনারীর মিলনই শুভ। আর নারী সেই পুরুষকে তেমন্তরভাবে সম্বর্ধিত করিয়া তার বংশ বিস্তার করে, তাহাতেই তাহার পরিণতি। তাই নারীর ইনার টেন্ডেন্সি অর্থাৎ অন্তর্নিহিত ঝোঁক মাতৃত্বে, পরিমিতত্বে, ফিগারাইজেশনে বা মূর্ত করাতে, বৃদ্ধি পাওয়ানোর দিকে, তাহার প্রকৃতি তাহাই। এখানে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি নরের বৃত্তিগুলি, অর্থাৎ আমরা পুরুষ যারা, তাদের যে বৃত্তিগুলি আছে, অর্থাৎ যে বৃত্তি নিয়ে আমরা চলাফেরা করি, প্রবৃত্তি বলতে গেলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলি তো আসেই, তার সঙ্গে আরও অনেক কিছু আছে। তো এইগুলি হচ্ছে মুখ্য, এইগুলি থেকে যা কিছু সৃষ্টি। তাহলে এইগুলিকে একটা পুরুষ কিভাবে তার জীবনে গ্রহণ করেছে বা নিয়ন্ত্রিত করে বা চলে তার নিজের জীবন নির্বাহ করে, তার চরিত্রটা, এই সবগুলি নিয়েই তার চরিত্র কেমন সেটাকেই সূচিত করে। তাই এই যে বৃত্তিগুলি, আমরা সবাইকে পছন্দ করি না। একটা পুরুষ একটা নারীকে পছন্দ করে তার মনোমতভাবে, একটা নারী একটা পুরুষকে পছন্দ করে তার চাল চলন চরিত্র দেখে। তাই সেইগুলি হচ্ছে তার বৃত্তি। তাই এখানে ঠাকুর বলছেন, নরের বৃত্তিগুলি যে নারীতে পরিপোষিত হয়, মানে আমি যদি পুরুষ হই, আমার যে বৃত্তিগুলি আছে সেইগুলি যে নারীর মধ্যে, যে নারী গ্রহণ করে এবং তার কাছে সেগুলি স্থান পায়, সে স্বীকার করে নেয় আমার বৃত্তিগুলিকে, পরিপোষিত পরিবর্ধিত হয়। অর্থাৎ যে নরের বৃত্তিগুলি নিয়ে সন্তুষ্ট হয়, পুষ্ট হয়, সম্বর্ধনে মানে বৃদ্ধি করায় যত্নবতী, বৃদ্ধি করার জন্য সে কেয়ারফুল হয়, আগ্রহী হয়। এই যে দুটো, একটা পুরুষের বৃত্তি আর একটা নারী সেই বৃত্তিগুলি নিয়ে যখন, যেসব বৃত্তিগুলি নিয়ে সন্তুষ্ট, পুষ্ট, সম্বর্ধনার দিকে এগিয়ে যায়, বাড়াতে চায়, এই রকমের নারী স্ত্রীর মিলনই শুভ বলে বলছেন। আর এই মিলনের মধ্যে থেকে যে মাতৃত্ব সৃষ্টি হয়, অর্থাৎ মেপে দেয় কেমন কি, এই যে পুরুষের যে বৃত্তিগুলিকে নেয়, কি বৃত্তিগুলি নেয়, সেটা হচ্ছে মাপ করা। আর সেই মাপের মাধ্যম থেকেই যে পরিণতিটা কোথায়? পরিণতি হচ্ছে যখন সেই নারী আর একটা পুরুষকে সৃষ্টি করে বা একটা নারীকে সৃষ্টি করে, এই পুরুষের মধ্যে যা আছে সেই বৃত্তিগুলিকে সে প্রসব করে, সেটাই হচ্ছে পরিণতি। আর এইটাই হচ্ছে নারীর প্রকৃতি। যেমন আমরা গরুড় শাস্ত্রে দেখে থাকি, গরুড়ের বাবা একজন ঋষি ছিলেন। গরুড়ের মা যেভাবে তার বাবার কাছে
বাবাকে শ্রদ্ধা করত, ভক্তি করত, তার যে বৃত্তিগুলি, সেগুলি যে বৃত্তিগুলিকে সে বাড়িয়ে তুলেছে নিজের মধ্যে, মানে প্রশংসা করেছে বা ভালোবেসেছে, সেই বৃত্তিগুলি যেভাবে, যে গুণগুলি সেই ঋষির সে পছন্দ করেছে, সেই ভাব নিয়ে গরুড়ের জন্ম। আর কালিয়ানাগ তার মা যেভাবে সেই একই বাবার, একজনই বাবা, তার যে বৃত্তিগুলি চেয়েছে, যে বৃত্তিগুলিকে পছন্দ করেছে, যেগুলিকে তার মনের ভিতরে স্বীকার করে এবং সেটাকে বাড়াতে চেয়েছে, সেইভাবে এসেছে কালিয়ানাগ। কালিয়ানাগ ছিল 100 ভাই ছিল, তারা কুপ্রবৃত্তির ছিল, অসৎ প্রবৃত্তিকে পছন্দ করত। কিন্তু গরুড় এবং তার ভাই, তারা দুজন ছিল, তারা কিন্তু সৎ বৃত্তিকেই করেছে, মানে তাই তারা শ্রেষ্ঠ হয়ে আছে। গরুড়ের নাম আমরা সবাই জানি। তো এমনিভাবে একটি মা পুরুষের মধ্যে, একটা নারী তার পুরুষের মধ্যে যে বৃত্তিগুলিকে বাড়িয়ে তোলে, সেবা দেয়, সেইগুলি প্রসব করে তার সন্তানের মাধ্যমে। এবার শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, প্রজননী স্বামী স্ত্রীর মিলনের একমাত্র প্রয়োজন, না নরনারীর এই মিলনের আর কোনো উদ্দেশ্য আছে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ আছে। যখন নারী পুরুষের স্ত্রী হয়, তখন সে চায় তার পুরুষকে তাই দেখতে, সে চায় তার পুরুষকে তাই করতে, যাতে তার পুরুষ সর্বতভাবে বৃদ্ধিশীল হয় বা থাকে। আর তার পুরুষের বৃদ্ধিশীলতার উপরেই সর্বতভাবে নির্ভর করে নারীর উৎকর্ষ। অর্থাৎ নারীত্ব সেখানেই সার্থক হয় যখন তার পুরুষ সে যা চায়, একটা নারী যা চায়, সেইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় সর্বতভাবে। আর এই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য সেই নারী তাকে উদ্দীপনা প্রদান করে, সব দিক থেকে প্রেরণা প্রদান করে। তাই আমরা তথাকথিতভাবে একটা কথা বলি, প্রত্যেক পুরুষের পিছনে, পুরুষের সার্থকতার পিছনে কোনো না কোনো নারীর হাত থাকে। তো এই এখানেই নারীর সার্থকতা। তাই শ্রী শ্রী ঠাকুরকে আবার জিজ্ঞেস করছে, এটা কিভাবে, কেমন করে? শ্রী ঠাকুর বলছেন, মাটি তার প্রাপ্ত সিডকে, অর্থাৎ বীজকে নারিশ করতে গিয়ে যেমন গাছ বা তার ফলের রিফিউজগুলি, অর্থাৎ আবর্জনাগুলি, আশেপাশের যে আবর্জনাগুলি অ্যাবজর্ব করে নেয়, টেনে নিয়ে নিজের ক্যাপাসিটি অফ নারিশমেন্ট, অর্থাৎ সেটাকে বৃদ্ধি করবার যে শক্তি, নারিশ করার, পুষ্ট করার যে শক্তি, সেই শক্তিটাকে এক্সাইট করে তোলে। তার ফলে বীজকে এমনতর নারিশমেন্ট, এমনতর পুষ্টি দেয়, যাতে নাকি সুস্থ ও সুস্থ বর্ধনক্ষম গাছের চারা জন্মে। আর মাটির প্রকৃতি এই, তাই তেমনি জীবজগতে নারী, অর্থাৎ নারী কেমন হবে? এই মাটির মতো পুরুষ থেকে বীজটা গ্রহণ করবে, গ্রহণ করে তার যে যে শক্তিগুলি আছে সেইগুলি দিয়ে তাকে নারিশ করবে, পুষ্ট করবে, যেসব জিনিসগুলি দিয়ে। আগের যে কথাটা বলছিলাম তার সঙ্গে এখানে রয়েছে, মানে নারীর ভিতর যে বৃত্তি, প্রবৃত্তি, পছন্দ, অপছন্দ, শ্রদ্ধা, ভক্তি, এমনিভাবে অনেক রকমের যে ভাব থাকে, যেটা সে চায়, তার অন্তরের ভিতরে আছে যে আমি কি চাই, সেই ভাব নিয়ে পুরুষের কাছ থেকে, পুরুষের মধ্যে যেসবগুলি আছে তাতে আসক্ত হয়ে বা আনিত হয়ে তার বীজটাকে নারিশমেন্ট করবে, আর সেটাই ফলবতী হবে, সেটাই প্রসব করবে। তাই এই যে মাটির যে প্রকৃতি, মাটির যা প্রকৃতি, একটা নারীর প্রকৃতিও তাই জীবজগতে, তাই তেমনি জীবজগতে নারী, শ্রী ঠাকুর বলছেন। আবার একটি প্রশ্ন আসলো, আপনি তো বলছেন মাতৃত্বেই
নারীর চরম সার্থকতা। কিন্তু আজকাল অনেক নারী মাতৃত্বকে কেমন তাচ্ছিল্যের চোখে দেখে। এমনকি কেউ কেউ মাতৃত্বকে নারীত্বের অগৌরব বলে মনে করে। আমেরিকায় তো কোনো কোনো স্টেটে মেয়েরা মাতৃত্ব বর্জিত হবার জন্য ওভারিওটমি ডিম্বকোষের কর্তন করছে। শ্রী ঠাকুর বলছেন, এবার যারা মাতৃত্বকে খর্ব করে নারীত্বের প্রতিষ্ঠা করতে চায় তারা নারী নয়, সর্বনাশী। যতটুকু নারী মাতৃত্বকে খর্ব করে, নারীত্ব তার ভেতর ততটুকু, বরং তার চেয়ে বেশি সংকীর্ণ হয়। তার বৈশিষ্ট্য হতে বিচ্যুত হয়ে একটা আনন্যাচারাল জীবনের স্বপ্ন দেখে, অস্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে। তা পায় না, হয় না, পেতে পারে না। দুর্দশা তার সহজাত পুরুষ হওয়া ছাড়া আর উপায়ন্তর থাকে না। তারা সমাজ ও জাতিতে একটা অস্বাভাবিক অপুষ্টিকর সংকীর্ণতার বিদ্রোহ সৃষ্টি করে মাত্র। এই দুর্দশা তার সহজাত পুরুষ হওয়া ছাড়া আর উপায়ন্তর থাকে না। এর অর্থই মূর্তিমান দুর্দশাই এইরকম নারীর পুরুষ। এই বিষয়ে জিএস হল বলছেন, যে সমস্ত নারী বিবাহ মাতৃত্বকে হীন চক্ষে দেখে তাহাদের চরিত্রে নানা দোষ আবির্ভূত হয়, তাহারা খেলো হয়, পুরুষ রকম আসে, বিলাসিতা ও জমকালো রকমে ঝোঁক হয়, পুরুষকে জয় করিতে ও তাহার উপরে নানা প্রকার অন্যায় আধিপত্যে রুচি জন্মে, অতীত ভবিষ্যৎ সম্বন্ধে অন্ধতা ও বর্তমান সুখভোগেই ঐকান্তিক আসক্তি দেখা দেয়। আরও অনেক দোষ ঘটে। নিজের জননিত্যের কথা বিস্মৃত হইয়া সে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার পথে চালিত হয়। নানা রকম চাওয়া তাহার ভিতরে অতিশয় স্পষ্ট হইয়া ওঠে। নানা বিদ্যা অর্জন করিয়া পুরুষ নিরপেক্ষতা আনিবার জন্য পুরুষ সুলভ চরিত্রের অনুকরণে অশেষ ব্যর্থতা লইয়া আসে। বহু রকম অস্বাভাবিক কল্পনাপরায়ণা হইয়া সর্বদাই তাহাদের সার্থকতা আশা করে, কিন্তু পায় না। তাই সাহিত্য, বিজ্ঞান, কলা, সংস্কার ইত্যাদি কত দিকেই না ভাগ্য পরীক্ষা করিতে যায় এবং যাহা করিবার সে মোটেই যোগ্য নয় তাহাতেই যত্নপরায়ণ হয়। যে অনুভূতি তাহার জীবনে নাই তাহারই উদ্দীপনার আশাপথে ধাবিত হয়। তাহলে যে নারীরা নিজের মাতৃত্বকে নষ্ট করতে চায়, পরিবর্তন করতে চায় বা স্বীকার করে না, তারা এক কথায় বলা যেতে পারে সর্বনাশের দিকে এগিয়ে যায় এবং এমন একটা পরিস্থিতি আসে যেখানে সে আর কিছু দেখতে পারে না, নরক যন্ত্রণা, অন্ধকার ছাড়া। আশা করি আজকের আলোচনাটি আপনাদের সকলের ভালো লেগেছে। শ্রী ঠাকুর কি বললেন এবং মহামনীষীরা কি বললেন, যে নারীর প্রকৃতি কি, মাতৃতেই সার্থক। তাই সুস্থ সবল আদর্শপরায়ণ সন্তান জন্ম দেওয়াই হচ্ছে মাতৃত্বের চরম উৎকর্ষ, চরম পাওয়া। এখানেই সে ধন্য। যেমন অঞ্জনা হনুমানের মা, সংকটমোচন হনুমানের মা, সে 12 বছর তপস্যা করে হনুমানকে পেয়েছিল। 12 বছর তপস্যা করে তারপরেই হনুমানের মতন একটা পুত্রকে জন্ম দিয়েছিল। সে সার্থক, নিজেকে ধন্য মনে করে। এমনি প্রত্যেক নারীর হওয়া উচিত, তাই নয় কি? তো আসুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটি আনা পর্যন্ত আমাকে বিদায় দিন। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং কোথা থেকে বলছেন বলে মেসেজ করলে আমি নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে? জয় গুরু, বন্দে পুরুষোত্তম।